আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে আলোচনা করব তোমাদের নবম অধ্যায়ের অনুশীলনের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, আমরা সেই এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব এবং সমাধান করে আমরা তোমাদেরকে উত্তরগুলো বুঝিয়ে দিব যে অ্যান্সার কেন ক, খ, গ, ঘ এর মধ্যে যে কোনো একটি হবে। ওকে, ফাইন। তাহলে আসো, আমাদের প্রথম প্রশ্ন, চুনা পাথরের সাথে লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? আচ্ছা, তো ফার্স্টে তোমাদের কাজ হবে অপশনগুলোর দিকে একটু তাকানো। দেখো, চারটা অপশনই কিন্তু গ্যাসীয়: কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। সো এখানে আসলে আমাদেরকে এই প্রশ্নের মাধ্যমে বোঝাতে চাচ্ছে যে কোন গ্যাসটি উৎপন্ন হবে। তো আমরা এখন যেই কাজটি করব, যে আমরা এখন বিক্রিয়া করব চুনা পাথরের সাথে লঘু নাইট্রিক অ্যাসিড। সো চুনা পাথরের একটা সংকেত রয়েছে। চুনা পাথর কিন্তু জাস্ট আমরা বাণিজ্যিকভাবে যেই নামটা ব্যবহার করি, কিন্তু এটার একটা রাসায়নিক ফর্মুলা রয়েছে, যেই ফর্মুলা নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। মনে রাখবে এটা, যে চুনা পাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট, আর নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3। এবার আসো আমরা এদের মধ্যে বিক্রিয়া ঘটাবো। এখন বিক্রিয়াটা কিভাবে হবে দেখো, আমরা ফার্স্টে ক্যালসিয়াম কার্বনেটকে দুইটা অংশে ভাগ করব। ভাগ করলে ক্যালসিয়াম হবে আমার পজিটিভ অংশ, আর কার্বনেট মূলক হবে আমার নেগেটিভ অংশ। দেন নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা নাইট্রিক অ্যাসিডকেও ঠিক সেম ভাবে ভাগ করব। হাইড্রোজেন হবে আমার পজিটিভ অংশ, নাইট্রেট মূলক হবে আমার নেগেটিভ অংশ। ওকে, ফাইন। দেন কার্বনেট মূলকটাকে আমরা আবার দুইটা অংশে ভাগ করব, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আয়ন। তাহলে দেখো, আমরা মোট ফার্স্টে পজিটিভ নেগেটিভ দুইটা অংশে ভাগ করলাম উভয় যৌগকেই। দেন কার্বন ডাইঅক্সাইডকে, কার্বনেট মূলককে আবার অ্যানাদার দুইটা অংশে ভাগ করলাম। এবারে কাজ কি হবে দেখো, এই কার্বনেট মূলকের পজিটিভ অংশ যাবে নাইট্রিক অ্যাসিডের নেগেটিভ অংশের সাথে। সো উৎপন্ন হবে ক্যালসিয়াম নাইট্রেট। এই যে আমার CaNO3 ব্র্যাকেট দিয়ে 2 কেন হলো বুঝতেই পারতেছো, যে আমরা যৌগ গঠনের সময় যোজনীকে এক্সচেঞ্জ করে দেই। তার মানে ক্যালসিয়ামের যোজনী যাবে নাইট্রেট মূলকের পাশে, যেটা 2, আর নাইট্রেট মূলকের যোজনী 1, এটা আসবে ক্যালসিয়ামের পাশে। সো 1 আমাদের না দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন আমরা কি পাচ্ছি? একটা গ্যাসীয় পদার্থ পাচ্ছি, যে গ্যাসীয় পদার্থ কার্বন ডাইঅক্সাইড। আর এখানের হাইড্রোজেন আর এই অক্সিজেন আয়ন বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করবে। সো আমাদের প্রথম কাজ পানি বানানো। দেন আমরা তো অবশ্যই এরপরে বিক্রিয়াটিকে ব্যালেন্স করার চেষ্টা করব। এখন বিক্রিয়া ব্যালেন্স করব কিভাবে দেখো, এখানে তোমার নাইট্রেট মূলক কিন্তু আমার বিক্রিয়কে একটা। ফার্স্টে যদি আমি 2 না দেই, তাহলে নাইট্রেট মূলক আমার একটা, বাট উৎপাদে নাইট্রেট মূলক পাচ্ছি আমরা দুইটা। সো নাইট্রেট মূলককে যদি আমরা ব্যালেন্স করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নাইট্রিক অ্যাসিডের সামনে একটা 2 বসাতে হচ্ছে, যেহেতু আমরা দুইটা নাইট্রেট মূলক পেতে চাচ্ছি। আচ্ছা, আর যখনই আমি এখানে 2 বসাবো, এই 2 কিন্তু একই সাথে হাইড্রোজেন সংখ্যাও 2 হবে, এটা বোঝাচ্ছে। তো ফলে আমার দুইটা হাইড্রোজেন মিলে তো পানি হতেই পারে। তো এভাবে আমরা বিক্রিয়াটা সম্পন্ন করলাম। এবার ফোকাস করতে হবে আমাকে গ্যাসীয় পদার্থের মধ্যে। কে গ্যাসীয় পদার্থ এখানে বলো তো? কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমরা আমাদের যে অ্যান্সার খুঁজতেছিলাম, সেই অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি, যে চুনা পাথরের সাথে লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করলে নিচের যে যৌগটি উৎপন্ন হবে তার নাম হবে কার্বন ডাইঅক্সাইড, CO2। তার মানে একের সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। আচ্ছা, সো আমরা এই প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, পরবর্তী প্রশ্নে কি বলেছে, তাহলে একের অ্যান্সার হবে ক। 2 নাম্বার কোশ্চেন কি বলতেছে এখানে দেখো, যে নিচের কোনটি ক্ষার? আচ্ছা, সো চারটা অপশন, চারটা অপশন থেকে আমাদেরকে ক্ষার খুঁজে বের করতে হবে। নাম্বার 1, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানকার সঠিক অ্যান্সার। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড কেন এখানে সঠিক অ্যান্সার? দুইটা রিজন। ক্ষার হওয়ার শর্ত দুইটা। 1 নম্বর শর্ত ওএইচ মূলক থাকতে হবে, আর 2 নম্বর শর্ত পানিতে দ্রবীভূত হতে হবে। মানে আমরা যার কথা বলতেছি, যাকে আমরা ক্ষার বলবো, তাকে অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে। তো এখানের বাকি তিনটে অপশনের কারো কাছেই দেখো ওএইচ মূলক নাই। HCl বলো, সোডিয়াম ক্লোরাইড বলো, সোডিয়াম সালফেট বলো, কারো কাছেই কিন্তু ওএইচ মূলক নাই। সো আমাদের প্রথম শর্ত থেকেই তিনটে অপশন অলরেডি বাদ হয়ে যাচ্ছে। সো অপশন ক নাম্বারটা শুধুমাত্র অবশিষ্ট থাকবে। আচ্ছা, এবারে আসো পরবর্তী কোশ্চেন কি বলতেছে, যে নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাস, তাহলে আমাকে প্রশ্নে যার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ। তার মানে দেখো, এই কথার মধ্যে কিন্তু আরো একটা হিন্টস বলে দিছে, যে শুধুমাত্র অ্যামোনিয়া গ্যাসই না, অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ আমাকে নিতে হবে ক্ষারীয় প্রকৃতির হয়। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা এবারে যাব তার পরবর্তী অংশে। তো আসো অ্যামোনিয়া গ্যাস, তাহলে অ্যামোনিয়া গ্যাসের সংকেত কি? NH3 প্লাস H2O। আচ্ছা, সো এটাকে ভাগ করো, H আর কি পাবো? OH। তো H মিলে কি উৎপন্ন হবে? NH4 হবে, আর উৎপন্ন হবে কি? OH। দেখো, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে NH4 এবং OH উৎপন্ন করলো। এটা হলো আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাগ করি, যে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করলে কি পাওয়া যায়? এখান থেকে পাবো আমরা NH4 প্লাস প্লাস OH মাইনাস। আচ্ছা,
দেন আমরা জানি যে OH মাইনাস মূলক যদি কোথাও থাকে সেখানে যদি আমরা লাল লিটমাস পেপার নিয়ে আসতে পারি তাহলে কি করে সেটা নীল লিটমাস পেপারে পরিণত হয়। ঠিক আছে, লাল এবং নীল দ্বারা মূলত দুইটা লিটমাস পেপারের বর্ণকে বোঝানো হচ্ছে। তো তো লাল লিটমাস পেপার যেহেতু নীলে কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে এটার বৈশিষ্ট্য কি হবে, ক্ষারীয় হবে, মানে ক্ষার হবে। তো তাহলে ফাইনালি বলা যায় যে এই ক্ষারীয় বৈশিষ্ট্যের জন্য কে দায়ী, এই OH মূলক বা হাইড্রোক্সিল মূলক। দেখো তো অপশনে আসে কিনা, ইয়েস অপশনে রয়েছে। সো 3-এর আমাদের সঠিক আনসারটা হবে খ নাম্বার, OH মূলকের উপস্থিতির কারণে অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ কিরকম হবে, ক্ষারীয় হবে। আচ্ছা এবারে যাচ্ছি, দেখো একটি অজানা ধাতুর সাথে, তো তুমি কিন্তু এটাকে চিনো না, এটা বলতেছে যে তোমার কাছে এটা জানা না বরং অজানা এক্স। ঠিক আছে, একটি অজানা ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়। আচ্ছা, উৎপন্ন দ্রবণটিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয়, কিন্তু অধিক পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে তাও দ্রবীভূত হয়ে যায়। ধাতুটি কি, ভালো মতো বুঝতে হবে। দেখো এখানে কিন্তু বিক্রিয়া হবে দুই ধাপে বিক্রিয়া হবে। ফার্স্ট অফ অল বলতেছে একটি অজানা ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়। তাহলে আসো আসলে অজানা ধাতুটা কে। তো ফার্স্ট অফ অল যেহেতু এটার অ্যান্সার জিঙ্ক হবে, আমি আগেই বলে দিই যেহেতু এটার অ্যান্সার জিঙ্ক হবে তাহলে আমরা সকল কিছু জিঙ্ক দিয়ে ট্রাই করব। হ্যাঁ, বিক্রিয়াটা জিঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করব। তাহলে ফার্স্টে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। তো দেখো জিঙ্ক প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3। ওকে, তো বিক্রিয়া করলে কি হবে, নাইট্রিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করি আমরা, একটা হবে H প্লাস আর একটা হবে কি NO3 মাইনাস। তাহলে জিঙ্ক যাবে নাইট্রেট মূলকের সাথে, উৎপন্ন করবে কি জিঙ্ক নাইট্রেট ZNO3 ব্র্যাকেট দিয়ে কি 2 প্লাস হাইড্রোজেন গ্যাস। এখন বিক্রিয়া যখন তুমি ব্যালেন্স করবে তখন তোমাকে এখানে একটা 2 বসাতে হবে, কেননা নাইট্রেট মূলক তো উৎপাদে দুইটা, তাহলে তো তোমার এখানেও দুটো নাইট্রেট মূলক লাগবে, ফলে আমরা 2 দিব এবং হাইড্রোজেন গ্যাস পাবো। তো আমরা যেই মানে ফার্স্টে যেই কথাটা বলেছে আমরা আবার একটু যাচ্ছি সেখানে। প্রথম যেই পয়েন্টটা বলেছে যে একটি অজানা ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয়। এই বর্ণহীন দ্রবণটাকে, এই বর্ণহীন দ্রবণ হচ্ছে জিঙ্ক নাইট্রেট, এটাকে আমরা বলতে পারি বর্ণহীন দ্রবণ। ফার্স্টে এটাই বলছে আর কি, বর্ণহীন দ্রবণ। এবার এই জিঙ্ক নাইট্রেটের সাথে নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে জিঙ্ক নাইট্রেটের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে, দেখো এই যে উৎপন্ন হবে জিঙ্ক হাইড্রোক্সাইড, মানে উৎপন্ন কিভাবে হলো, বিক্রিয়াটা কিভাবে হলো বুঝো। যে এখানে ফার্স্টে দুই ভাগে ভাগ করো, একটা হবে জিঙ্ক 2 প্লাস আর একটা হবে নাইট্রেট মূলক NO3 মাইনাস, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম কি হবে প্লাস আর OH মূলক কি হবে মাইনাস। তাহলে জিঙ্ক যাবে হাইড্রোক্সিল মূলকের কাছে, সোডিয়াম যাবে নাইট্রেট মূলকের কাছে। ঠিক আছে, সো জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম নাইট্রেট NaNO3, এখানে একটা 2 দাও যেহেতু তোমার OH মূলক দুইটা। এইবারে আসো যে এই কথাটা বলছে, যদি আমরা এরকম যুক্ত করি বা এই বিক্রিয়াটা সম্পন্ন করি, নেক্সটে দেখি নেক্সট পয়েন্টে কি বলছে। তাহলে আমরা কিন্তু আমাদের বর্ণহীন দ্রবণ পেয়ে গেছি জিঙ্ক নাইট্রেট। উৎপন্ন দ্রবণটিকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয়, কিন্তু অধিক পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে তাও দ্রবীভূত হয়ে যায়। ধাতুটি কি, তার মানে এই যে আমরা এখান থেকে কি পাইলাম, এই যে সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন করতেছে। তাহলে সাদা বর্ণের অদক্ষেপ কে উৎপন্ন করবে, জিঙ্ক 2 প্লাস সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন করবে। এই সাদা বর্ণের অদক্ষেপ দেখে আমি শিওর হব যে না হ্যাঁ এখানে অবশ্যই কি আছে, জিঙ্কের কোনো আয়ন মানে জিঙ্কের কোনো যৌগ, দ্যাট মিন্স জিঙ্ক 2 প্লাস এখানে উপস্থিতি রয়েছে। তো অপশনগুলো দেখো, কপার, আয়রন, লেড, সো এদের কিন্তু পৃথক পৃথক সবারই বর্ণ রয়েছে। তাহলে আমাদের এই বর্ণের অপশনের সঠিক অ্যান্সারটা হবে জিঙ্ক। আচ্ছা গেল এটা। আচ্ছা খেয়াল করো, আমরা যাচ্ছি নেক্সট 5 নাম্বার কোশ্চেনে কি বলছে যে ইথানোয়িক অ্যাসিডের দ্রবণের পিএইচ এর মান 4। আচ্ছা ভালো কথা, পিএইচ এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে। খেয়াল করো, পিএইচ এর মান বর্তমানে কত 4, দ্যাট মিন্স এটা এখন অম্লীয় রেঞ্জের মধ্যে আছে। এখন আমি পিএইচ এর মানকে বাড়াতে চাই,
পিএইচ এর মানটাকে আমি বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে এখন কি করতে হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল এতে যোগ করতে হবে অ্যামোনিয়া দ্রবণ। দেখো আমরা জানি যে অ্যামোনিয়ার মধ্যে কিন্তু ক্ষারধর্মী রয়েছে, ক্ষার। আর দেখো খেয়াল করো, আমরা পিএইচ স্কেল তো চিনি, তাই না? তাহলে পিএইচ স্কেলে যখন তুমি পিএইচ এর মান বাড়াতে চাও, যখন তুমি পিএইচ এর মান বাড়াতে চাও, তার মানে তুমি কি অম্লীয় থেকে আস্তে আস্তে ক্ষারীয় অপশনের দিকে যেতে চাও। তো এখানে তাহলে অবশ্যই তোমাকে ক্ষারীয় যে উপাদানগুলো আছে, যার মধ্যে ক্ষারের বৈশিষ্ট্য আছে, সেই উপাদানগুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। তো অ্যামোনিয়া দ্রবণ অ্যাড করতে হবে, এটা ট্রু, কারণ আমরা জানি যে অ্যামোনিয়া দ্রবণ বলতে কি বোঝানো হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, পানি যদি মিশ্রিত হয়, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। তাহলে এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া সম্পন্ন করবে, পিএইচ এর মান 4 থেকে বাড়বে আস্তে আস্তে, 5, 6, 7 এই দিকে যাবে আর কি। ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটা হবে না, কেন বলতো? কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে তো আমার পিএইচ এর মান বাড়বে না, বরং পিএইচ এর মান আরো কমবে, কারণ হাইড্রোক্লোরিক তো একটা অ্যাসিড, আর অ্যাসিড যখন যোগ করবো তখন তো সেই পিএইচ এর মানটাকে আরো কমিয়ে দিবে। আচ্ছা, আর 3 নাম্বার কঠিন ম্যাগনেসিয়াম কার্বনেট। দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট, ইয়েস এটাও সত্য। ম্যাগনেসিয়াম কার্বনেটকে কেন আমরা এখানে নিব? কারণ ম্যাগনেসিয়াম কার্বনেটের মধ্যে, কারণ দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটের মধ্যে কি রয়েছে? ম্যাগনেসিয়াম কার্বনেটের মধ্যে একটা ক্ষারীয় একটা ভাব রয়েছে, ক্ষারীয় ভাব। এটা আমরা বুঝবো কিভাবে? তুমি যদি ম্যাগনেসিয়াম কার্বনেটকে পানির সাথে বিক্রিয়া করো, দেখো তাহলে সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে? সেখান থেকে উৎপন্ন হচ্ছে কার্বনিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এর থেকে ম্যাগনেসিয়াম অক্সাইডটা কিন্তু একটা সবল ক্ষারক। তো তাইলে এই লবণটা, আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটকে মূলত লবণ হিসেবে চিনি, এই লবণটা একটা কি লবণ? এই লবণটা একটা ক্ষারীয় লবণ, ক্ষারীয় প্রকৃতির লবণ। তো যেহেতু আমি বলছি যে তুমি এমন কাউকে অ্যাড করতে পারো যার মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য বেশি থাকবে, অম্লীয় বৈশিষ্ট্য থাকা যাবে না, সো এটাকে আমরা ক্ষারীয় লবণ বলতে পারি। তাহলে দেখো, তাহলে 1 হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ, কারণ ক্ষার ধর্ম আছে। 2 হচ্ছে না, কারণ হাইড্রোক্লোরিক তো অ্যাসিড, অ্যাসিডটাকে আমরা নিতে পারবো না। আর 3 হবে, কারণ ম্যাগনেসিয়াম কার্বনেট একটা ক্ষারীয় লবণ, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া সম্পন্ন করতে পারবে। সো 1 এবং 3, তার মানে এখানে সঠিক অ্যান্সারটা কত হবে? গ নাম্বার। সঠিক অ্যান্সারটা কত হবে? গ নাম্বার। আচ্ছা ওকে, আমরা এটা বুঝতে পেরেছি। আমরা তাহলে এবার নেক্সট প্রশ্ন যাচ্ছি, যে কি বলছে দেখো, যে কোনটি চুনের পানিকে ঘোলা করে? চুনের পানিকে ঘোলা করে, এটার অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড, ঘ নাম্বারটা। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড, ঘ নাম্বার। এবার আসো আমরা একটা পরীক্ষামূলক প্রমাণ দেখে ফেলি যে কেন এটাকে কার্বন ডাই অক্সাইড বললাম। তাহলে চুনের পানির সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, কিভাবে উৎপন্ন হলো ফলো করো, যে ক্যালসিয়াম কার্বন আর 2টা অক্সিজেন আছে, এখান থেকে একটা অক্সিজেন ধার দিলাম, তাহলে 2টা অক্সিজেনের একটা অক্সিজেন মিলে CO3। তাহলে এবারে খেয়াল করো তো, এখানে হাইড্রোজেন 2টা আছে, তাহলে হাইড্রোজেন দুইটাই আছে, বাট অক্সিজেন কিন্তু একটা অলরেডি এখানে দিয়ে দিয়েছো, তার মানে এখানে 2টা অক্সিজেন নাই, একটা অক্সিজেন আছে। তাহলে কি উৎপন্ন হবে বলো তো? H2O, পানি উৎপন্ন হবে। তো তাইলে এই যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হলো এবং পানি উৎপন্ন হলো, ক্যালসিয়াম কার্বনেট কি? পানিতে অদ্রবণীয়, এটা পানিতে দ্রবীভূত হয় না, এটা পানিতে অদ্রবণীয়, এটা পানিতে অদ্রবণীয়। যেহেতু এটা পানিতে অদ্রবণীয়, সেহেতু এটা পানিতে সহজে দ্রবীভূত হবে না, এবং পানির যে চুনের পানির যে দ্রবণটা, সেই দ্রবণটাকে আমরা ঘোলা দেখব। নর্মালি যে কোনো বস্তু যখন পানিতে দ্রবীভূত হয় তখন ওই পানিটা পরিষ্কার থাকে, দ্রবীভূত না হলে সেই পানিটা ঘোলা হয়ে যায়। এখানে মূলত এই কথাটাই বোঝানো হয়েছে। সো তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কমপ্লিট করে ফেললাম। এটা হচ্ছে 6 নাম্বার, মানে সরি, সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। 6 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। কার্বন ডাই অক্সাইডের জন্যই কিন্তু মূলত এই দ্রবণটা ঘোলা হচ্ছে, যা তোমরা এই বিক্রিয়া থেকেই বুঝতে পারতেছো। এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কিন্তু এসে এই দ্রবণটাকে পুরোপুরি ঘোলাটে করে ফেলেছে, কেননা কার্বন ডাই অক্সাইড আসার ফলে দ্রবণে কি উৎপন্ন হয়েছে? ক্যালসিয়াম কার্বনেট, এবং ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় বিধায় দ্রবণটাকে আমরা ঘোলা হিসাবে দেখতে পেয়েছি। তাহলে এই মোট 6টা প্রশ্ন ছিল, আমি 6টা প্রশ্ন কিন্তু বিক্রিয়া করে অ্যান্সারগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এই পর্যন্তই, নেক্সট কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।